আজকে ৩৬শে জুলাই ২০২৪। আজকে পর্যন্ত ৪০ জন আজকে একদিনে ৪০ জন শহীদ হয়েছে। আমি কিছুক্ষণ আগে গল্পটা পড়ার আগে দেখতেছিলাম যে কি হয়েছে। গত ৩৫শে জুলাই পুরো বাংলাদেশে ৪০ জন শহীদ হয়েছে। আমরা ডেফিনেটলি এর প্রতিবাদ জানাচ্ছি, আগে থেকে জানিয়ে আসছি, ভবিষ্যতেও জানাবো। আমরা এই ছাত্রদের পক্ষে আছি, এই অন্যায়ের বিপক্ষে। আরেকটা অনুরোধ রইল, যারা ঢাকায় আছেন বা যেসব জায়গায় আপনাদের বাসা রাস্তার পাশে যেখান থেকে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারছে, আপনারা আপাতত কয়েকদিনের জন্য ওয়াইফাই পাসওয়ার্ড ফ্রি করে দেন, যে কেউ যেন জয়েন করতে পারে। যেহেতু ইন্টারনেট অনেক সমস্যা এখন, এই কাজটা আপনি করে দিতে পারেন জাতির স্বার্থে। আপনাদের ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো হয়তো একদিন এদের সফলতার জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। এনিওয়েজ, চলুন শুরু করি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৫ম পর্ব। পরদিন সকালে রানীকে কাপড় পরাতে পরাতে আসতে জিজ্ঞেস করলেন, যে জ্ঞান সে চাইছিল আমিন তা দিয়েছে কি না? তেমন কিছু না, বলল তুয়া। অনেকগুলো দুঃস্বপ্ন দেখিয়েছেন এবং প্রত্যেকটাতেই ছিল বাবার প্রিয় দাসী মেরিত্রা। কাল যার কথা তুমি বলেছিলে, আমার মন বলছে ও ভয়ানক অশুভ কিছু টেনে আনছে আমাদের উপর। আমারও তাই মনে হয় রানী, আশতি জবাব দিলেন। আর সেজন্য ওকে সবসময় কাজে ব্যস্ত রাখা দরকার। কাল মাঝরাতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, চাঁদের আলোয় হঠাৎ দেখি মন্দিরের উঠান পেরিয়ে সে আসছে। মনে হলো তার কাপড়ের নিচে কিছু একটা রয়েছে। অত রাতে কোথায় থেকে আসছিল ও? মনে হয় শহর থেকে। ফারাওয়ের অনুমতিপত্র আছে ওর কাছে, যখন খুশি সেখানে যেখানে যেতে পারবে সে। আমি মারমিসকে বলেছিলাম রক্ষী দলের কর্মকর্তাকে জিজ্ঞেস করতে। সে বলেছে কালো আলখালা পরা লম্বা এক লোক মেরিত্রাকে ফটক পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। দুজন নিবিষ্ট মনে কথা বলছিল। রক্ষী প্রদানের বর্ণনা শুনে মনে হলো লোকটা জ্যোতিষী কাকু ছাড়া আর কেউ নয়। এ তো ভালো খবর না দাইমা, আর কি জানতে পেরেছ তুমি? তেমন কিছু না, ফটকগুলোতে পাহারা যা ভেবেছিলাম তার চেয়ে করা। সকালে আমার বিশেষ এক কাজে একজনকে থিবিতে পাঠানোর চেষ্টা করেছিলাম, পাহারাদাররা তাকে ফিরিয়ে দিয়েছে। দেবতাদের কসম, তোয়া বলল। আমার শাসনকাল 1 বছর পূর্ণ হওয়ার আগেই মেম্বিসের সব ফটক গলিয়ে রান্নার পাত্র বানানো হবে, আর ফটক রক্ষীদের পাঠানো হবে মরুভূমির খনিতে কাজ করতে। না, এ ধরনের হুমকি দেয়া বোকামি, আর হুমকি দেব না, বরং আঘাত করব যখন সময় হবে। এখন কি ফারাওয়ের সাথে কথা বলা যাবে? না রানী, উনি এরই মধ্যে উঠে পড়েছেন। এখন মেম্বিসের অভিজাতবর্গকে সাক্ষাৎ দিচ্ছেন। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাবার আগ পর্যন্ত এ নিয়ে ব্যস্ত থাকবেন ফারাও। তুমি তো যাবে ওই অনুষ্ঠানে, এসো তোমার মাথায় মুকুট পরিয়ে দেই। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটা বেশ ক্লান্তিকর মনে হলো তোয়ার। প্রথমে দীর্ঘ রথ শোভাযাত্রা, একেবারে সামনের রথে ফারাও আর আবি, দ্বিতীয়টিতে তুয়া আর আবির প্রথমা কন্যা। বয়সে সে তুয়ার চাইতেও বেশ বড়, চোখ দুটো গোল গোল। তারপরেও পরপর কয়েকটা রথে আমিনের পুরোহিতরা। আমিনের কন্যা এবং প্রধান পূজারিণী হিসেবে নেতের তুয়া ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এই পুরোহিতদের সমাবেশে পুরোহিত্য করবে। রথে চেপে আরও এলো ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রয়োজনীয় সব উপকরণ, মিস্ত্রি, কারিগরদের যন্ত্রপাতি এবং দেবতার উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ্য। আগে থাকতেই কেটে রাখা গর্তে বিরাট আয়তন 2টো শিলাখণ্ড নামিয়ে দেওয়া হলো। ফারাও এবং আমিনের ভোরের তারা নেতের তুয়া যৌথভাবে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা উচ্চারণ করলেন। অর্ঘ্য হিসেবে আনা উপকরণ চিরতরে ঢেকে দেওয়া হলো গর্তের পাথর 2টো। এরপর স্থপতিরা মন্দিরের নকশা প্রদর্শন করলেন। ফারাও তাদের উপহার দিলেন। সব যখন শেষ হলো তখন মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে। ভোজের আগে আনুষ্ঠানিক ভাষণের পর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। ফারাওয়ের শোভাযাত্রা অন্য এক পথে ফিরে এলো তার মেম্বিসের আবাস শেখেত মন্দিরে। সকাল থেকে যথেষ্ট ধকল গেলেও বিশ্রামের উপায় নেই।
শেখেত মন্দিরের বাইরের দিকে এক মিলনায়তনে রাজকীয় আসন পেতে দেওয়া হয়েছে। ফারাও এবং তুয়াকে বসতে হলো জনগণ ও বিশিষ্টজনদের আবেদন নিবেদন শুনে ব্যবস্থা দেওয়ার জন্যে। ক্লান্তিকর এই ব্যাপারটাও শেষ হলো এক সময়। আবি সেই সকাল থেকেই ফারাওয়ের সঙ্গে রয়েছে। সে জানালো তার একটা একান্ত ব্যক্তিগত নিবেদন আছে। অতএব ভেতর দিকের আরেকটি কক্ষে এসে আবার বসলেন ফারাও। লিপিকররা ছাড়া সেখানে উপস্থিত কেবল তুয়া, কয়েকজন পারিষদ, রক্ষীপ্রধান মার্মিস এবং রাজ অন্তপুরের কয়েকজন নারী, যাদের মধ্যে আছে আশতি আর মেরিত্রা। অন্যদিকে আবির সঙ্গে আছে তার জ্যোতিষী কাকু, তার বড় দুই ছেলে, তার প্রাদেশিক সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মেম্বিসের প্রধান মন্দিরগুলোর পুরোহিতগণ এবং মরুবেদুইনের ক্ষমতাশীল ৩ গোত্রপতি। কি তোমার নিবেদন ভাই? জিজ্ঞেস করলেন ফারাও। খুবই বড় একটা প্রার্থনা আছে আমার, মহামহিম ফারাও। মাটিতে শুয়ে পড়ে বলল আবি। আমার এই প্রার্থনা মিশরের ভালোর জন্যে, আপনার নিজের ভালোর জন্যে এবং আমি আপনার একান্ত অনুগত প্রজা, আমার ভালোর জন্য। আমার প্রার্থনা আপনি আমার এই প্রার্থনা খুশি মনে মঞ্জুর করবেন আশা করি। উঠে দাঁড়িয়ে আবি ধীর কণ্ঠে বলে চলল, আমি বিয়ে করার জন্য মহামহিম রানী আমেনের কন্যা নেতের তুয়ার পানি প্রার্থনা করছি। বিমূরের মতো তাকিয়ে রইলেন ফারাও তার ভাইয়ের দিকে। আর তুয়া আগেই জানত কি আসছে। ঘাড় ফিরিয়ে কাছে দাঁড়ানো এক পারিষদকে প্রশ্ন করল, মিশরের ইতিহাসে কোনো রানীর তার চাচাকে বিয়ে করার নজির আছে কি না? ইতিহাস বিষয়ে সম্যক জ্ঞান রাখেন বলে খ্যাত আছে এই পারিষদের। তিনি জানালেন, এই মুহূর্তে তেমন কোনো নজিরের কথা তার মনে পড়ছে না। তাহলে এরকম একটা নজির তৈরি করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। সেই পারিষদকে উদ্দেশ্য করে বলল তোয়া, এতে করে ভবিষ্যতে রাজপরিবারের কচি মেয়েদের বিপদে ফেলা হবে। তোয়া কথাগুলো বলল খুবই নিচু কণ্ঠে। আবি কিছুই শুনতে পেল না, তবে সেই কথার কিছুটা ফারাওয়ের কানে গেল। শুনেই তিনি বলে উঠলেন, রানী নেতের তুয়া সিংহাসনে আমার পাশে বসে এ রাজ্য শাসন করছে। তার চিন্তাই আমার চিন্তা, তার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। সুতরাং আবি, অনুরোধটা তুমি তাকেই করো। অগত্যা আবি রানীর দিকে ফিরল, হাত দুটো বুকের কাছে নিয়ে কুর্নিশ করে বলল, মহামান্য রানী, আপনার জন্য অদম্য এক ভালোবাসা আমার অন্তর প্লাবিত হচ্ছে। কাকা, বাধা দিয়ে বলল তোয়া, শুদ্ধ করে বলুন, আপনার সিংহাসন আর ক্ষমতার জন্য এক অদম্য ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। ফারাও আর জ্যোতিষী কাকু ছাড়া উপস্থিত ব্যক্তিদের সবাই হেসে ফেললেও ভ্রু কুচকে উঠল আবির। সে তার অসমাপ্ত বক্তব্য শেষ করার জন্য মুখ খুলতে গেল, কিন্তু তুয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আমি কালা নই সম্মানিত কুমার, আমার কাকা। ফারাওকে উদ্দেশ্য করে বললেও আপনার কথা আমি শুনতে পেয়েছি। তার মর্ম ও গুরুত্ব বুঝতেও আমার অসুবিধা হয়নি। এর মধ্যে আমি বিষয়টি নিয়ে উপস্থিত আমাদের একজন উপদেষ্টার সঙ্গে আলাপও করেছি। রাষ্ট্রীয় আইন এবং আপনার প্রস্তাবিত ধরনের সম্মেলনের বৈধতা বিষয়ে বিশেষজ্ঞ সেই উপদেষ্টার বিপক্ষে মত দিয়েছেন। আগুন ঝরা চোখে তাকালো আবি সেই পারিষদের দিকে। শীর্ণদেহ, পক্ষকেশ বৃদ্ধ, তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন প্যাপিরাস আর বইপত্রের ভেতর। আবির দৃষ্টির সামনে ভরকে গিয়ে বলে উঠলেন, মাননীয় কুমার, আমি কেবল বলেছি এ ধরনের বিয়ের কোনো নজিরের কথা আমার মনে পড়ছে না। তবে এক রানী তার ভ্রাতৃস্পুষ্টকে দত্তক হিসেবে বড় করে তুলেছিলেন, যিনি পরে ফারাও হয়েছিলেন। একই কথা বন্ধু, মিষ্টি করে বলল তোয়া। মিশরের দীর্ঘ ইতিহাসে যার নজির নেই তা অবশ্যই অবৈধ। তবে আমার কাকা যদি আমাকে দত্তক নিয়ে আরও বড় করতে চান, আমি তাকে ধন্যবাদ জানাব, যদিও তার বৈধ উত্তরাধিকারীরা তাতে খুশি হবে কিনা সন্দেহ। কৌশলে পরাজিত হয়েছে বুঝতে পেরে রেগে উঠল আবি, বলল, আমি সরল সোজা একটা প্রস্তাব রেখেছি মহামান্য রানী। সরল একটা উত্তর আমি পাওয়ার যোগ্য আশা করি। সবাই জানে মহামান্য রানী, আপনার বিয়ের এখনই যথার্থ সময় এবং সরল মনে আমি আপনার স্বামী হওয়ার জন্য প্রস্তাব করেছি। সত্য বটে আমার বয়স আপনার চাইতে একটু বেশি।
আবিকে শেষ করতে না দিয়েই সেই পারিষদকে তুয়া জিজ্ঞেস করল, কুমার আবির জন্ম যেন কোন বয়সে? আপনার একই বয়সে, তাই না? তাই তো বলছিলেন। কিন্তু তোয়ার কথা শুনতেই পাইনি এমন ভঙ্গিতে বলে চলল আবি, আমার বয়স বেশি হলেও অন্য অনেক দিক থেকে আপনার পূর্ণতা দেওয়ার সামর্থ্য আমার আছে। আমি এখানকার শাসক, আমার দেহে রয়েছে রাজরক্ত। তাছাড়া এই উত্তরাঞ্চলে কিছু অসন্তোষ আছে, বিশেষ করে মরুভূমির বেদুইন উপজাতিগুলোর ভেতর। আমার প্রস্তাব মত সম্মেলন যদি ঘটে এবং সেই সূত্রে রানী স্বামী হিসাবে আমি মিশরের জোর সিংহাসনে বসতে পারি, তাহলে তাদের অসন্তোষ দূর হবে এবং উত্তর ও দক্ষিণ ভূখণ্ডের মধ্যে যে ঐক্যের বন্ধন সূচিত হবে তা আগে কখনো দেখা যায়নি। তা যদি না হয়। এখানে সে কাকু মুখ থেকে মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়তে গিয়ে আলতো করে ছুঁয়ে গেল আবির পোশাক। এটা একটা সংকেত। সঙ্গে সঙ্গে থেমে গেল আবি। বলে যান কাকা। তোয়া বলল, তা যদি না হয় তাহলে কি হবে? তাহলে মহামান্য রানী, বিরাট ঝামেলা হতে পারে। না জ্যোতিষী, আমাকে বাধা দিও না, আমি নির্ভয়ে সত্য বলবো, তাতে যাই ঘটুক। ফারাও, আপনি অনেক বছর মিশর শাসন করেছেন। আমাদের স্বর্গীয় পিতাকে আমরা যখন সমাধি মন্দিরে রেখে আসি, তারপর 40 বার নীল নদের পানি আর তার পার প্লাবিত হয়েছে। এই এত বছরে একটি মাত্র সন্তান হয়েছে আপনার, তাও আমি থিবিতে গিয়ে আমাকে সিংহাসনের উত্তরাধিকারী করার আবেদন জানানোর পর। জেনে রাখুন ফারাও, অনেকের কাছে এই ব্যাপারটা অদ্ভুত মনে হয়েছে। তারা এমনও ভাবছেন এই অপরূপ সুন্দরী রানী, যাকে আমেনের কন্যা বলা হচ্ছে, যার সাথে আপনার চেহারা ও স্বভাবের কোনো মিলেই নেই, তারা মিশরের সিংহাসনে বসাটা বৈধ হয়েছে কি না। আমি তাকে বিয়ে করলে এইসব প্রশ্ন চাপা পড়ে যাবে, নইলে এইসব কানাঘুষা বাড়তে বাড়তে এমন ঝড় তুলবে যা তার মাথা থেকে ওই জোর মুকুট উড়িয়ে নিয়ে যাবে। আবির এই সোজাসাপটা রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য শুনে পাথরের মতো জমে গেছে কামরার প্রতিটি লোক, আর তুয়ার চোখ দুটো লাল হয়ে উঠেছে প্রচণ্ড ক্রোধে। জবাব দেওয়ার জন্য মুখ খুলতে গেল সে, কিন্তু তার আগেই আসন ছেড়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে ফারাও। সমস্ত ধৈর্য ভদ্রতাবোধ বিদায় নিয়েছে। তার চেহারাটা এমন হিংস্র আর রাজকীয় হয়ে উঠেছে যে উপস্থিত সবাই, এমনকি আবিও কুকড়ে গেল ভেতরে ভেতরে। এর জন্যই কি এতদিন আমি তোমাকে ভাই বলে স্বীকার করে এসেছি? চিৎকার করে উঠলেন ফারাও। তার মুখটাও তার পোশাকের মতোই লাল হয়ে উঠেছে। এজন্যে কি বহু বছর আগে থিবিতে যখন রাজহত্যার ষড়যন্ত্র করেছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম? এর জন্যেই কি আমি তোমাকে আমার মেমবিশেষ প্রশাসক করে রাজার মতো শাসন করার সুযোগ ও সম্মান দিয়েছি? তুমি বুড়ো হাবরা, আমার পিতার বর্বর দাসীর ছেলে, নিজেও একটা বর্বর স্বৈরাচারী। আমার সামনে দাঁড়িয়ে তুমি মিশরের রানীকে, যে তোমার ভাইয়ের মেয়ে, বয়সে তোমার নাতনির সমান, তাকে বিয়ে করার প্রস্তাব করেছ। এইটা কি যথেষ্ট ছিল না? এরপরেও তোমার নোংরা মুখ থেকে তার পবিত্র জন্মের ব্যাপারে এবং দেবতাদের পিতার আমেন সম্পর্কে কদর্যক ইঙ্গিত শুনতে হবে। বেশ, আমেনকে অপমান করার বিচার আমেনই করবেন যখন তুমি তার অনন্ত গৃহে যাবে। এখানে পৃথিবীতে তার পুত্র ও সেবক হিসেবে বিচার করব আমি। মার্মিস, রক্ষীদের ডাকো, গ্রেফতার করো এই রাজদ্রোহীকে। কালে আমরা রওনা হব থিবির পথে। সেখানেই অনুসরণ আইন অনুযায়ী এর বিচার করা হবে। মার্মিস তার গলায় ঝোলানোর উপর একটা বাঁশি মুখে লাগিয়ে ফু দিয়েই লাফ দিয়ে গিয়ে ধরে বসলেন আবির বাহু। আবিও ঝাট করে তলোয়ার বের করল মার্মিসকে কেটে ফেলার জন্য। আবির হাতে খোলা তলোয়ার দেখে তার সঙ্গে যারা ছিল সবাই দরজা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করল। তাদের সঙ্গে গেল ফারাওয়ের বিশ্বস্ত দাসী মেরিত্রা। কিন্তু তারা দরজা পেরোনোর আগেই মার্মিসের তীক্ষ্ণ বাঁশি শুনে বর্ষা উঁচিয়ে এগিয়ে আসা রক্ষীরা তাদের আটক করল। কয়েকজন রক্ষী এগিয়ে গিয়ে আবির হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে তাকে মাটিতে পেরে ফেলল। এই বিশ্বাসঘাতক রাষ্ট্রদ্রোহীকে বেঁধে রাখো, বললেন ফারাও। কাল ও আমাদের সঙ্গে থিবিতে যাবে।
ওর ছেলেরা এবং যারা এখন ওর সাথে আছে তাদের কি হবে মহানুভব? জিজ্ঞেস করল রক্ষীদের এক কর্মকর্তা। ছেড়ে দাও, ওরা তো আর কোনো দোষ করেনি। আশা করি প্রভুর পরিণতি দেখে ওরা শিক্ষা নেবে। এদিকে ধস্তাধস্তির ভেতর মেরিত্রা সবে কাকুর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছে। শোনো, মেরিত্রার কানে কানে বলল কাকু, কাল যা বলেছি সেই মতো করবে আজ রাতেই, তাহলে বাঁচার একটা পথ পাওয়া যেতে পারে, নইলে আমাদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। বুঝেছ আমার কথা? বুঝেছি, করব তোমার কথা মতো, একই রকম নিচু স্বরে বলল মেরিত্রা। এর পরপরই রক্ষীর হ্যাচকা টানে আলাদা হয়ে গেল দুজন। রক্ষীরা আবির ছেলেদের সঙ্গে কাকুকে ধরে নিয়ে গিয়ে মন্দিরের বাইরে ছেড়ে দিল। মেরিত্রাকে তারা চেনে, ভুল করে ধরা হয়েছে মনে করে তাকেও কিছু না বলে ছেড়ে দেওয়া হলো। 1 ঘন্টা পর মারমিস এবং আশতি দাঁড়িয়ে আছেন ফারাওয়ের সামনে। তারা দুজনেই তাকে অনুনয় করে বলেছেন যেন রাতের মেম্বিস ছেড়ে রওনা হন। তারা জানালেন রানী এবং পারিষদবর্গের অভিমত তাই, কিন্তু সারাদিনের ধকল আর কিছুক্ষণ আগে যে ঝড় বয়ে গেছে মনের উপর দিয়ে, তাতে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন ফারাও। কিছুতে তিনি রাজি হলেন না। রাতে আমি ঘুমোব, রওনা হব কাল সকালে, বললেন ফারাও। তার চেয়ে বড় কথা, যাত্রার আয়োজন সম্পন্ন হবার আগেই আমার নিজের নগর থেকে চোরের মতো পালাবো আমি। এমন কাপুরুষের কাজ করার জন্য আমাকে চাপ দিচ্ছ কেন তোমরা? জবাব দিল মারমিস, কারণ মহানুভব, আমরা নিশ্চিত আপনাকে চিরতরে এখানে রেখে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র পাকানো হচ্ছে। বিকেলে যদি আপনি চলে যাওয়ার চেষ্টা করতেন, পারতেন না, কিন্তু রাতে পারবেন। আবিবন্দী হওয়ায় তার লোকদের মধ্যে হতাশা আর বিশৃঙ্খলা চলছে। নেতৃত্বশূন্য রক্ষীরা রাতে ফটকের দরজা খুলে দিতে আপত্তি করবে না, কিন্তু সকাল হতে হতে একজন নেতা তারা পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার পক্ষে ফটক পেরানো অসম্ভব হয়ে পড়তে পারে। কি তুমি বলতে চাইছ আমিও বন্দী? না বন্ধু, ফারাওয়ের নির্দেশে ফটক খুলবে। যদি না খুলে আমি ধুলোর সাথে মিশিয়ে দেব এই মেম্বিসকে। এর মানুষদের ফেরত পাঠিয়ে দেব তাদের গুহা জীবনে। ওরা কি মনে করে আমি দয়াশীল এবং ভদ্র বলে প্রয়োজনের সময়ও তলোয়ার ধরতে পারবো না? ওরা কি ভুলে গেছে দক্ষিণের বিদ্রোহের কেমন করে আমি দমন করেছিলাম? কেমন করে ওদের শহর গ্রাম আগুনে পুড়িয়ে দিয়েছিলাম? কাল আমরা রওনা হব, তার আগে নয়। এই আমার শেষ কথা। ফারাও যা বলেছেন তারপরে আর কথা চলে না। সেটা আইনসিদ্ধও নয়। মারমিস চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন, কিন্তু আশতি দুঃসাহস দেখালেন কথা বলার। ও মহামহিম ফারাও, আপনার এই দাসীর উপর রাগ করবেন না। মহানুভব, আপনি জানেন আমার কিছু অতি অলৌকিক ক্ষমতা রয়েছে। কখনো কখনো মৃতদের আত্মারা আমার কানে কানে বলে যায় সামনে কি ঘটবে। কিছুক্ষণ আগে যখন রানীর কাছ থেকে এসে একা অন্ধকারে দাঁড়িয়েছিলাম, তেমনি একটা সংকেত আমি পেয়েছি। মহানুভবের স্বর্গীয় স্ত্রী রানী আহুরা, যিনি আমার বন্ধু এবং মনিব ছিলেন, তার আত্মা আমার সামনে এসে বললেন, আশতি, এখনই গিয়ে ফারাওকে বলো তার এবং আমাদের রাজকীয় কন্যার সামনে ভয়াবহ বিপদ। এখনই যেন তিনি মেম্বিস ছেড়ে চলে যান, নইলে এখানেই তাকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হবে। আর আমিনের ভোরের তারা ঢাকা পড়বে ভয়ানক লজ্জার মেঘে। তার সিংহাসনের আশেপাশেই থাকে এমন এক নারী, আর তার দূষর জাদুকর সম্পর্কে তাকে সাবধান করে দাও। এই দুজন গত রাতে একটা ষড়যন্ত্র পাকিয়েছে। ভালোই স্বপ্ন দেখতে পারো তুমি আশতি, বললেন ফারাও। তোমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। আমার সিংহাসনের আশপাশে যে নারী আমার ক্ষতি করার চেষ্টা করছে সে কে? আর কোন জাদুকরের সাথে মিলে সে ষড়যন্ত্র পাকাচ্ছে? স্বর্গীয় রানী তা আমাকে বলেননি মহানুভব, তবে আমার নিজের কৌশলে আমি জেনেছি সেই নারীর নাম মেরিত্রা, আপনার প্রিয় দাসী। আর জাদুকরের নাম কাকু। কাল রাতে এই কাকুর কাছে গেছিল মেরিত্রা। হেসে ফেললেন ফারাও। কি বলছো তুমি আশতি? ওই লম্বু বুড়ো জ্যোতিষী যে তার মালিককে গ্রেফতারের পর পালানোর পথ খুঁজে পাচ্ছিল না? ও তো সাধারণ এক গুপ্তচর ছাড়া কিছু নয়।
বহু বছর ধরে আমি নিয়মিত মাসোয়ারা দিয়ে আসছি ওকে। ব্যাটা ভাবে ওর মতো জ্ঞানী কেউ নেই, আসলে হাতুড়ে। আর মেরিত্রা বহু বছর আগে আবির এক ষড়যন্ত্রের কথা আমার কাছে ফাঁস করে দিয়েছিল। আস্তি, তুমি উচ্চ বংশজাত এবং বুদ্ধিমতী। আমি তোমাকে ভালোবাসি এবং সম্মান করি যেমন করে রানী আমার কন্যা, কিন্তু ভাবিনি তুমিও ঈর্ষাকাতর হয়ে পড়তে পারো। আস্তি, নিজের মনকে চোখ ঠের করো না। স্বর্গীয় আহরা নয়, ঈর্ষায় তোমার কানে কানে বলে গেছে এসব কথা। তোমার এসব আতঙ্ক নিয়ে তুমি বিদায় হও। মেরিত্রা আমার কাপড় ছাড়িয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে, তারপর মজার মজার গল্প বলে ও আমাকে ঘুম পাড়াবে। ঠিক আছে মহামহিম ফারাও, আমি তাহলে যাই। আপনার ঘুম সুখের হোক। সে রাতে দু চোখের পাতা এক করতে পারল না তোয়া। যখনই চোখ বন্ধ করে নানা রকম দৃশ্য ভেসে উঠে মনের পর্দায়, আতঙ্ককর অদ্ভুত সব দৃশ্য। প্রত্যেকটিতেই অবধারিতভাবে উপস্থিত মোটা ভয়ঙ্কর দর্শন আবি। থিবিতে কেশ যুবরাজের সম্মানে আয়োজিত ভূতসভায় আষ্টি ফুলদানির ভেতর থেকে যুবরাজ আমাথেলের চেহারার বাদর বের করে এনেছিলেন। সেই একই দৃশ্য আবার দেখল তোয়া, তবে আমাথেলের বদলে বাদরের চেহারা নিয়ে ফুলদানির ভেতর থেকে খোলা তলোয়ার হাতে বেরিয়ে এলো আবি, মাথায় তার ফারাওয়ের মুকুট। ফুলদানি থেকে বেরিয়ে সে লোভাত দৃষ্টি নিয়ে তুয়ার শরীরটাকে চাটতে লাগল। পা টিপিটি পেয়ে এগিয়ে আসতে লাগলো তাকে ধরবার জন্য। অথচ তুয়া একটু নড়তে পারল না। কিসে যেন তাকে সিংহাসনের উপর ঠেসে ধরে রেখেছে। আর সহ্য করতে না পেরে চোখ মেলে অন্ধকারে তাকিয়ে রইল তুয়া। তাতেও স্বস্তি নেই। অন্ধকার থেকে ভেসে এলো কণ্ঠস্বর, মৃত্যু আর যুদ্ধের কথা বলছে। কানে আঙ্গুল চাপা দিয়ে তুয়া তার সমস্ত মনোযোগ রামেসের উপর নিবদ্ধ করার চেষ্টা করল। তার উজ্জ্বল দুচোখ, পরশদীপ্ত মুখ, দৃঢ় পায়ে হালকা চালে চলার ছন্দ সে মনের চোখে দেখার চেষ্টা করল। কতদিন দেখা হয় না রামেশের সাথে। ওকে ছাড়া জীবনকে ভীষণ নিঃসঙ্গ আর অরক্ষিত মনে হচ্ছে তুয়ার। কোথায় এখন রামেশ? কি ঘটেছে ওর ভাগ্যে? তুয়ার মনে হলো তার ভেতর থেকে কে যেন বলছে মারা গেছে। ও, রামেশ যদি মারা গিয়ে থাকে কি করবে ও? রামেশ যদি নাই থাকে কি লাভ মিশরের রানী হয়ে থেকে? ভয়ানক নিঃসঙ্গতার বোধটা চেপে বসল তোয়ার উপর। নিঃশব্দে বিছানা থেকে নেমে ঘাট থেকে বেরিয়ে এলো সে। আস্তির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে কথার আওয়াজ, মার্মিস বোধ হয় রয়েছে স্ত্রীর সঙ্গে, কিন্তু না, আস্তিরই কণ্ঠস্বর। কান খাড়া করে শুনল তোয়া, প্রার্থনা করছেন আস্তি। ঠেলা দিতে খুলে গেল দরজা। ছোট্ট একটা লণ্ঠন জ্বলছে ঘরে। মৃদু আলোয় তোয়া দেখল ধবধবে সাদা পোশাক আস্তির পরনে। এলো চুলগুলো কাঁধ ছাড়িয়ে নিচে নেমে এসেছে, হাত দুটো উপর দিকে তোলা। হঠাৎ করে আস্তি খেয়াল করলেন তোয়াকে। লণ্ঠনের মৃদু আলোয় দরজা পর্যন্ত পৌঁছায়নি। অন্ধকারে তাকে চিনতে পারলেন না আস্তি। তার প্রার্থনা শুনে কোনো প্রেতাত্মার আবির্ভাব হয়েছে বলে মনে করে বললে উঠলেন, ও আত্মা, সামনে এসে পরিচয় দিন। আজকের মতো আর কখনো আপনার প্রয়োজন অনুভব করিনি। আত্মা নয়, আমি, বলল তোয়া। এত রাতে আত্মার সন্ধান করছো কেন দাইমা? এর মধ্যে কি যথেষ্ট বিপর্যয়ের মধ্যে পড়িনি যে আরও বিপদ ডেকে আনার চেষ্টা করছো? আত্মাদের ডাকছি বিপদ থেকে রক্ষা পাবার জন্য। আমারও মনে হচ্ছে রানী, আমরা মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছি। ভয়ানক সব জাদুর খেলা চলছে এ রাতে। বাতাসে তার গন্ধ পাচ্ছি। কিন্তু তুমি না ঘুমিয়ে এখানে কেন? ঘুম আসছে না। চোখ বুঝলেই ভয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। এই জঘন্য মেম্বিসে আশায় আমাদের উচিত হয়নি। ভয় পেও না মা, তুয়াকে জড়িয়ে ধরে বললেন আস্তি। কাল সকালে আমরা এই শহর ছেড়ে চলে যাব। ফারাওয়ের সঙ্গে কথা হয়েছে আমার। রক্ষীরা এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। আবি ঠেকাতে পারবে না। অভিশপ্ত লোকটা এখন কারাগারে। খবর ছাড়া আর কোনো কারাগার ওকে আটকে রাখতে পারবে না মা। ও বাবা যে কেন ওকে সঙ্গে সঙ্গে হত্যা করার নির্দেশ দিলেন না? আমি হলে তাই করতাম। ও নেতের তোয়া, যা ঘটেছে নিয়তির বিধান মতোই ঘটেছে। ফারাও তার নিজের বা আমাদের নিয়তিকে তো ইচ্ছে করলেই খণ্ডন করতে পারবেন না।
আশতির কথা শেষ হওয়ার আগেই নিচে কোথাও থেকে কারো তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ উঠল, সেই সঙ্গে সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ। কি হয়েছে? লাফ দিয়ে দরজার কাছে গিয়ে চিৎকার করলেন আশতি। ফারাও হয় মারা গেছে, নয়তো যাচ্ছেন। আতঙ্কিত এক কণ্ঠস্বর জবাব দিল। মহামান্য রানীকে এখনই ফারাওয়ের কাছে আসতে বলুন। তাড়াতাড়ি বাইরে বেরোনোর পোশাক পরে সরু সিঁড়ি বেয়ে রুদ্ধশ্বাসে নেমে ফারাওয়ের ঘরে পৌঁছলেন ওরা। এরই মধ্যে ফারাওয়ের চিকিৎসকরা পৌঁছেছেন সেখানে। কথা বলতে পারছেন না ফারাও, তবে তার চোখ খোলা। মেয়েকে চিনতে পারলেন। অনেক কষ্টে হাত তুলে তাকে কাছে যাওয়ার ইশারা করলেন। কি হয়েছে বাবার? প্রধান চিকিৎসককে জিজ্ঞেস করল তোয়া। ফারাওয়ের পায়ের উপর থেকে চাদর সরিয়ে ফেললেন চিকিৎসক। তোয়া দেখল পা দুটো সাদা আর থকথকে হয়ে গেছে, আগুনে পুড়লে যেমন দেখায় সেরকম। কি সুকেত্রা? আবার জিজ্ঞেস করল তোয়া। জানি না মহামান্য রানী, এমন কোনো রোগের কথা জীবনে আমরা শুনিনি। দেখা তো দূরে থাক, হঠাৎ করে মাংস নষ্ট হয়ে দুটো পা অচল হয়ে গেছে। আমি জানি কি হয়েছে, বললেন আশতি। অসুখ নয়, কালো জাদুর প্রভাবে এমন হয়েছে। আবি অথবা কোনো জাদুকরের কাজ। শেষ কে ছিল মহামহিম ফারাওয়ের কাছে? ফারাওয়ের একান্ত পরিচারিকা মেরিত্রা সম্ভবত, জবাব দিলেন প্রধান চিকিৎসক। রক্ষী বলল, সেও প্রায় 2 ঘন্টা আগে চলে যায় এখান থেকে। আমি এসেছিলাম মহানুভব কেমন আছেন, ঘুমোচ্ছেন কিনা সেটা দেখতে। এসে দেখি এই অবস্থা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মাথা সোজা করে দাঁড়ালো তোয়া। বলল, আমার পিতা গুরুতর অসুস্থ, কথা বলতে পারছেন না। এ অবস্থায় আবারও মিশরের শাসন ক্ষমতা আমার একার হাতে তুলে নিতে হচ্ছে। এই মুহূর্ত থেকে আমার নির্দেশে সব চলবে। এক্ষুনি কুমার আবিকে কারাগার থেকে ভেতরের মিলনায়তনে নিয়ে আসা হোক। আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। পরিচারিকা মেরিত্রাকেও খোলা তলোয়ারের হাতে পাহারা দিয়ে নিয়ে আসা হোক এখানে। খুর্নিশ করে চলে গেল রক্ষী। কয়েকজন রক্ষী গেল মিলনায়তনের বাতি জ্বালাতে। তুয়া ফারাওয়ের কামরা থেকে বেরিয়ে পাশের একটা কামরায় পায়চারি করতে লাগলো। একটু পরে ফিরে এলো আবিকে আনতে গিয়েছিল যে রক্ষী, সেই রক্ষী। ও মহামান্য রানী, রাগ করবেন না আমার উপর, কুমার আবি নেই। আতঙ্কিত স্বরে বলল সে। পালিয়েছেন উনি। পরিচারিকা মেরিত্রাকেও পাওয়া যাচ্ছে না। এটা কি করে সম্ভব? শীতল গলায় বলল সে। মহামান্য রানী, ছোট ফটকটা খোলা রাখা হয়েছিল। কালকের যাত্রার প্রস্তুতির জন্য একটু পরেই লোকজন আসা যাওয়া করছিল। এর মধ্যে ঘণ্টাখানেক আগে মেরিত্রা ফটকে এসে ফারাওয়ের অঙ্গরীয় দেখে বলে ফারাওয়ের কাজে সে বাইরে যাচ্ছে। তার সঙ্গে ছিল আরবি পোশাক পরা মোটা এক লোক, উটের ব্যবসায়ী। উটের বিষয়ে কথা বলতে প্রতিদিনে কয়েকবার সে আসা যাওয়া করে। এখন মনে হচ্ছে মোটা লোকটা আবি ছাড়া আর কেউই নয়। যেখানে তাকে রাখা হয়েছিল সেই প্রকোষ্ঠে একটা গোপন পথ আছে। আমরা কেউ জানতাম না। যে আরবটা পোশাক পরে সে পালিয়েছে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা আশেপাশেই কোথাও সে ঘুমোচ্ছে অথবা অজ্ঞান হয়ে আছে। সব ফটক বন্ধ করে দাও, নির্দেশ দিলেন তুয়া। কেউ যেন বেরোতে বা ঢুকতে না পারে। আশতি, তুমি কয়েকজনকে নিয়ে মেরিত্রার ঘরে যাও, ভালো করে তল্লাশি করে দেখো। এর মধ্যে সে ফিরেও এসে থাকতে পারে। গেলেন আশতি, এবং অল্প পরে যখন ফিরে এলেন তখন তার হাতে কাপড়ে মোড়া কি একটা যেন। মহামান্য রানী, মেরিত্রা নেই, বললেন আশতি। ওর বিছানার নিচে এটা পাওয়া গেছে। কাপড়ে মোড়া জিনিসটা টেবিলের উপর রাখলেন আশতি। কি এটা, কোনো বাচ্চার মমি? জিজ্ঞেস করল তুয়া। না রানী, মানুষের মূর্তি। কাপড় সরিয়ে ফেলে মোমের তৈরি মূর্তিটা দেখালেন আশতি। হুবহু ফারাওয়ের মতো দেখতে, পা দুটো গলে যাওয়া এবং কিছুটা বাঁকানো। গলে যাওয়া মোমের ভেতর হাতের দাঁতের তৈরি হাড় এবং সরু তার গলে দিয়ে স্নায়ু দেখা যাচ্ছে। থুতনির নিচে যেখানে জিহ্বার গোড়া থাকার কথা সেখানে তীক্ষ্ণ ধার কাটা বেঁধানো। জিনিসটা এমন বাস্তব যে দেখে গা শিউরে ওঠে। আর আতঙ্কের ব্যাপার হচ্ছে বিছানায় শোয়া ফারাওয়ের অবস্থা ঠিক মোমের মূর্তিটার মতোই। দেয়ালে হেলান দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে চোখ ঢেকে রইল তোয়া, তারপর আবার সোজা হয়ে দাঁড়ালো।
চিকিৎসক, পারিষদবর্গ এবং রক্ষী কর্মকর্তাদের যার যার পক্ষে আসা সম্ভব সবাইকে ডাকুন। নির্দেশ দিল সে। ফারাওয়ের বিরুদ্ধে তার ভাই কুমার আবি আর তার জাদুকর কাকু এবং তাদের সহযোগী মেরিত্রা কি ভয়াবহ অপরাধ করেছে সবাই দেখুক। তুয়ার নির্দেশ মতো সবাইকে ডেকে আনা হলো। টেবিলের উপর ফারাওয়ের মোমের মূর্তিটা দেখে শিউরে উঠলেন তারা। কেউ কেউ অভিশাপ বাক্য উচ্চারণ করতে লাগলেন। ওদের অভিশাপ দিয়ে লাভ নেই, বলল তুয়া। এরা এমনিতে অভিশপ্ত, সময় মতোই এর প্রতিফল ওরা পাবে। আপনাদের ডেকেছে এদের অপরাধ সচক্ষে দেখার জন্য। লিপিকর কই? দ্রুত লিখে ফেলো এর বিবরণ। লিপিকরের লেখা শেষ হওয়ার পর রানী এবং উপস্থিত সবাই সাক্ষী হিসেবে তাতে স্বাক্ষর করলেন। এরপর তুয়া মূর্তিটার দ্বারা ফারাওয়ের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনার আগে সেটা ধ্বংস করে ফেলার নির্দেশ দিল। ওসিরিসের এক পুরোহিত মূর্তিটা তুলে নিয়ে চলে গেলেন। ফারাওয়ের কামরায় ফিরে এসে তার বিছানার পাশে হাঁটু গেড়ে বসলেন তুয়া। চোখ বন্ধ ফারাওয়ের, যেন ঘুমিয়ে আছেন। একটু পরেই চমকে জেগে উঠলেন তিনি। উন্মাদের মতো চারপাশ তাকাতে তাকাতে কথা বলার ভঙ্গিতে ঠোঁট নাড়তে লাগলেন, কিন্তু কোনো শব্দ বেরোল না তার মুখ দিয়ে। হঠাৎই স্বর ফিরে পেলেন ফারাও, অস্বাভাবিক ঘরঘরে এক কণ্ঠে বলে উঠলেন, ওরা আমাকে জাদু করেছে, পুড়ে যাচ্ছে, আমার গা পুড়ে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় বিছানার উপর তরপাতে লাগলেন ফারাওয়ের দেহ। তুয়া, মা আমার, প্রতিশোধ নিও, কোনো কিছুকেই ভয় পেও না। দেবতারা আছেন তোমার সঙ্গে, আমি তাদের ক্রুদ্ধ দৃষ্টি দেখতে পাচ্ছি। ও পুড়ে গেল, জ্বলে গেল। এরপরে তার মাথাটা পেছন দিকে হেলে পড়ল। মৃত্যুর শান্তি নেমে এলো যন্ত্রণাকাতর ভ্রুর উপর। তুয়া সেই মৃত ভ্রুতে আলতো করে চুমু খেল, তার পাশে হাঁটু কেড়ে বসে প্রার্থনা করল। তারপর সোজা হয়ে বলল, চিরশান্তি নেমে এসেছে ফারাওয়ের উপর। ওসিরিসের অনন্ত রাজ্যের পথে প্রস্থান করেছেন তিনি। সবাইকে জানিয়ে দিন, ফারাও মারা গেছেন। এখন থেকে আমি একা মিশর শাসন করছি। ওসিরিসের পুরোহিতকে পাঠিয়ে দিন, শেষকৃত্যের আয়োজন করতে হবে তাকে। রানীর নির্দেশ মতো এলেন পুরোহিত, কিন্তু দরজার কাছে হাত ধরে তাকে থামিয়ে আসতে জিজ্ঞেস করলেন, মোমের মূর্তিটা কিভাবে ধ্বংস করেছেন? এই মন্দিরের পুরনো নিভৃত কক্ষে বেদির উপর রেখে পুড়িয়ে দিয়েছি। ও গর্ধব, বললেন আস্তি, মাটিতে পুঁতে ফেলতে হয়। মূর্খ তুমি, মন্ত্র পড়া ওই মূর্তির সঙ্গে ফারাওকেও পুড়িয়ে মেরেছ। শুনে জ্ঞান হারিয়ে পড়ে গেল পুরোহিত। শেষকৃত্যের ক্রিয়াকর্ম সাধনের জন্য আরেকজন পুরোহিতকে ডাকা হলো। ভোর হয়েছে মেমফিসে। চিকিৎসকরা যতটুকু সম্ভব ফারাওয়ের দেহে মলম লাগিয়ে মমি করার চেষ্টা করেছেন। এর মধ্যে তুয়া তার পরিষদবর্গ এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। দীর্ঘ চুলছেরা আলোচনা থেকে এটা স্পষ্ট হয়েছে যে তারা খুবই বড় বিপদে পড়েছেন। আবি পালিয়েছে, তাকে আবার ধরা যাবে কিনা সন্দেহ। এদিকে মেমফিস আর তার আশেপাশে আবির হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে। বিপরীতে রাজকীয় সৈন্য আছে মাত্র 500, প্রতি দলে 100 করে। তারা আবার রয়েছে নগরীর সড়ক জাল আর ইটকাঠের স্তূপের মাঝখানে প্রায় ফাঁদে পড়া অবস্থায়। সেনা কর্মকর্তাদের একজন পরামর্শ দিল, মন্দিরের দেয়াল ভেঙে নৌপথে পালানোর চেষ্টা করা যেতে পারে। মন্দিরের গা ঘেঁষে লীন নদে নোঙ্গর করা আছে কয়েকটা রাজকীয় বজরা, সেগুলোতে চেপে বসতে পারলেই হলো। অনুমোদন পেল এই পরিকল্পনা, কিন্তু কাজ শুরু করতে গিয়ে দেখা গেল বজরাগুলো দখল করে উজানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হাতে থাকলো কেবল 2টি বিকল্প, প্রাচীন মন্দির থেকে গিয়ে সাহায্যের জন্য লোক পাঠানো অথবা যার সৈন্য আছে তাই নিয়ে সাহস করে নগরের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে ফটক ভেঙে বেরিয়ে যাওয়া এবং নৌকা দখল করে নৌপথে অনুগত কোনো নগরে চলে যাওয়া, আর সেটা না করা গেলে স্থলপথে যাওয়ার চেষ্টা করা। কোনটা করলে ঠিক করা হবে তা নিয়ে 2 ভাগ হয়ে গেল তুয়ার সঙ্গীরা। শেষে সিদ্ধান্ত নেয়ার ভার পড়ল রানীর উপর। একটু ভেবে তোয়া বলল, এখানে আমি থাকবো না। এখানে থাকলে অবরুদ্ধ অবস্থায় না খেয়ে মরতে হবে, নয়তো সাহায্য আসার আশায় বসে থাকতে হবে। একদিন আবার বাবা হত্যাকারীর ওই জঘন্য লোকটার সৈন্যদের হাতে বন্দী হতে হবে। তার চেয়ে বরং আমি রাস্তায় যুদ্ধ করতে মরতে রাজি। তাতে আর কিছু না হোক,
নিষ্কলুষ দেহে সূর্যের ওপারে অন্তত বাবার রাজ্যে যাবার সাথে যোগ দিতে পারব। মধ্যরাতে আমরা রওনা হব। পারিষদ কর্মকর্তারা সবাই রানীর কথা মেনে নিয়ে প্রস্তুত শুরু করে দিলেন। ওদিকে রাজগৃহের নারীরা ফারাওয়ের মৃত্যুতে শোকসূচক আর্তনাদ শুরু করল। একই সঙ্গে উঁচু মিনার থেকে ঘোষণা করা হতে লাগল, আমিনের ভোরের তারা, গৌরবের রায় এর মতো সৌন্দর্যে দেবী হাতর নেতেরতুয়ার উত্তর ও দক্ষিণ ভূখণ্ড এবং মিশরের প্রজাদের একক সার্বভৌম শাসক হিসেবে আবির্ভাবের সংবাদ। বারবার এই ঘোষণা দেয়া হতে লাগল। শুনে নিচে জনতার কেউ কেউ আনন্দ প্রকাশ করল, তবে কুমার আবির ভয়ে বেশিরভাগই রইল চুপ। ঘোষণায় আবিরকে এসে রানীর কাছে আনুগত্য প্রকাশের আহ্বান জানানো হলো, কিন্তু আবির দিক থেকে তার কোনো আলামত দেখা গেল না। অবশেষে এলো মধ্যরাত। সংকেত পাওয়া মাত্র ফটক খুলে গেল। প্রথমেই ফটক পেরোল কয়েকজন রক্ষীর ছোট ছোট একটা দল। তারপর ফারাওয়ের দেহ বহন করে কয়েকজন পারিষদ। মন্দিরের কিছু পুরনো চীনার কাঠের সাদা মাঠ এক সাপ ধারে করে নেওয়া হচ্ছে মিশরের মহাপরাক্রমশালী সম্রাটের মৃতদেহ। পেছনে রাজ অন্তঃপুরের নারীরা, তাদের পেছনে পুরোহিত আর সব যাত্রার গায়ক দল। প্রাচীন এক শোকগীতি গাইতে গাইতে চলেছে তারা। কোনো রকম বিপদের আশঙ্কা আছে, তাদের আচরণে এমন কিছু বোঝার উপায় নেই। তাদের পরে মালপত্র বাহক দল এবং তারপর রাজকীয় দেহরক্ষীদের মাঝে রথে চড়ে স্বয়ং রানী। পুরুষের মতো পোশাক তার পরনে, পাশে একান্ত পরিচারিকা ও দাইমা আসতি। প্রথম কিছুক্ষণ ভালোই চলল সব। মন্দিরের সামনে বিরাট চত্বরটা ফাঁকা। ফারাওয়ের সব বাহী শোভাযাত্রা চত্বরে উঠে এগিয়ে চলল মাইলখানিক দূরে নগর ফটকের দিকে। এরপর সারি বেঁধে চত্বরে পৌঁছাল রাজকীয় রক্ষীরা। হঠাৎ করেই যেন মাটি করে বেরিয়ে এলো বিরাট এক সৈন্যদল। পাশের এক সড়কে লুকিয়ে ছিল তারা। এই সেনাদলের সামনের সারি থেকে কেউ একজন চিৎকার করে উঠল, থামো! একই সঙ্গে সৈন্যরা চত্বরের চারপাশে ছড়িয়ে পড়ে রানী ও তার সঙ্গী পারিষদ ও কর্মকর্তাদের ঘিরে ফেলল। কয়েকজন সৈন্যের একটি দল এগিয়ে গেল রানীর রক্ষীদের দিকে। আবির 4 ছেলে রয়েছে তাদের ভেতর। তারা কুমার আবির নামে রানীকে তাদের হাতে তুলে দিতে বলল। তারা আশ্বাস দিল, রানীকে তারা সসম্মানে নিয়ে যাবে, আর তার সাথে যারা আছে তাদের মধ্যে যারা চলে যেতে চায় তাদের বিনা বাধায় চলে যেতে দেওয়া হবে। রানীর রক্ষীদলের প্রধান মারমিস গিয়ে তুয়াকে জানালো এ কথা। ওদের বলে দিন, জবাব দিল তুয়া, মিশরের রানী বিদ্রোহ খুনিদের কাছে আত্মসমর্পণ করবে না, বরং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করাই তার কাজ। মারমিস গিয়ে জানালো রানীর বক্তব্য। পর মুহূর্তে রানীর সৈনিকদের ছোড়া এক ঝাঁক তীর ছুটে গেল আবির সৈনিকদের দিকে। আবির 4 ছেলে এবং তাদের সঙ্গীদের বেশিরভাগই ঝুঁকে পড়ে আত্মরক্ষা করল। তারপর শুরু হয়ে গেল যুদ্ধ। রানীর সেনাদল ছোট, তবে বাছাই করা লোক নিয়ে গঠিত, এবং তারা ক্রোধে ক্ষোভে মরিয়া হয়ে আছে। রানী তুয়া সে রাতে মোটে রানীর ভূমিকা পালন করল না। রথের উপর দাঁড়িয়ে এমনভাবে সে তীর ছুটতে গিয়ে ধেয়ে গেল, চাঁদের অনুজ্জ্বল আলোয় মনে হতে লাগল কোনো ক্রুদ্ধ দেবী শত্রুদলনে চলছে। শত শত তীর বা বর্ষা তার দিকে ছুটে এলেও একটাও তার বা তার রথের ঘোড়াগুলোর গায়ে লাগল না, যেন অলৌকিক কোনো শক্তি তাদেরকে রক্ষা করে চলেছে। তবু এক সময় শত্রুর সংখ্যার কাছে তার হার মানতে হলো রাজকীয় সৈনিকদের। এরই মধ্যে বেশ কিছু সৈন্য মারা পড়েছে। শত্রুর আক্রমণ প্রতিরোধ করতে করতে পিছু হটতে লাগলো তারা। পিছাতে পিছাতে প্রথমে শেখেত মন্দিরের দেয়ালের কাছে এবং তারপর মন্দিরের প্রাঙ্গণে আশ্রয় নিতে বাধ্য হল। তখন মারমিসের নেতৃত্বে মাত্র জনা 50 টিকে আছে। প্রাণপণ লড়াইয়ের ফটক রক্ষার চেষ্টা করছে তারা, তবে পেরে উঠছে না। বর্ষা বৃষ্টিতে একে একে লুটিয়ে পড়ছে মাটিতে। মন্দির প্রাঙ্গণে রথ থেকে নেমে ধনুকে ভর দিয়ে দাঁড়ালো তুয়া। তার 3-এর সব তীর শেষ, আসতি পাশে। দুজনেরই চোখ ফটকের দিকে। রাজরক্ষীরা আর পেরে উঠছে না। তখন মাত্র 10-12 জন টিকে আছে। তারা পিছিয়ে এসে রানীকে ঘিরে দাঁড়ালো। তীব্র চিৎকার করে আবির সৈন্যরা ফটক পেরিয়ে ঢুকে পড়ল প্রাঙ্গণে। তুয়া ও তার সঙ্গীদেরকে তাড়া করে নিয়ে গেল প্রথমে মন্দিরের ভেতরে, তারপর যে মিনারে তুয়ার থাকার ঘর সেই মিনারে। সেখানে সিঁড়িতে দাঁড়িয়ে শেষ প্রতিরোধ গড়ার চেষ্টা করল তুয়া। ধাপের পর ধাপ সিঁড়ি আগলানোর চেষ্টা করে গেল ওরা।
কিন্তু আবির সৈন্যরা ওদের ঠেলে নিয়ে গেল উপরের দিকে। শেষে তুয়া, আশতি আর মার্মিস কেবল বেঁচে রইলেন। সারা শরীরে আঘাতের চিহ্ন মার্মিসের, রক্ত পড়ছে দরদর করে। রানীর কামরা আর আশতির ঘরের মাঝখানে অপ্রশস্ত জায়গায় ওরা এখন। মাত্র 3 জন টিকে আছে দেখে হামলাকারীরা থামল এক মুহূর্ত। মনোবেদনা আর ক্ষতের যন্ত্রণায় অস্থির মার্মিস ঘুরে স্ত্রীকে আলিঙ্গন করে চুমু খেলেন। রানীর সামনে এসে কুর্নিশ করে বললেন, একা একজন মানুষ আর কি করতে পারে মহামান্য রানীকে রক্ষা করার জন্য? যতটুকু সাধ্য আমি করেছি। এখন চললাম ফারাওয়ের কাছে জবাব দেওয়ার জন্য। রানীকে রেখে যাচ্ছি আমেনের হেফাজতে, আর আমার ছেলে রামেশের দায়িত্বে। আমেনের কন্যা, বিদায় বিদায় প্রিয়তমা স্ত্রী। পূর্বপুরুষের রণহুঙ্কার ছেড়ে মার্মিস তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন শত্রুর উপর এবং দেহে প্রাণ থাকা পর্যন্ত শত্রু নিধন করে গেলেন। শেষে তার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল সিঁড়ির ধাপে। অস্ফুট আর্তনাদ করে দুহাতে মুখ ঢাকলেন আশতি। রাজকীয় বীরের স্ত্রী, এসো আমার সাথে। আশতিকে বলল তুয়া। স্ত্রী বলো না রানী, বলো বিধবা। দেখনি তার আত্মা দেহ থেকে ছেড়ে চলে গেছে। আরও কয়েক প্রস্থ সিঁড়ি ভেঙে আশতিকে নিয়ে মিনারের চূড়ায় পৌঁছালো তুয়া। আশতি মুখ ঢেকে বসে পড়লেন মেঝেতে। তুয়া চূড়ার একেবারে প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রইল জীবনের শেষ মুহূর্তের অপেক্ষায়। তখন ভোর হচ্ছে। পূব আকাশে মরুভূমির উপর সূর্যের লাল আভা ফুরিয়ে উঠতে শুরু করেছে। মিনার চূড়ায় দাঁড়িয়ে থাকা তুয়ার ধাতববর্ম ও মাথার মুকুট চেহারা ক্ষীরণাস্ত্রের উপর সেই আভা পরে অপূর্ব এক মহিমা ছড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে অন্ধকারের রাজ্যের উপর মাথা তুলছে এক অগ্নিমূর্তি। নগরীর রাস্তা এবং নীলের বুকে নৌকা থেকে অনেকেই দেখতে পেল সেই দৃশ্য। আমেন রায়ের কন্যা, চিৎকার করে উঠল তারা। দেখো দেখো, দেবতার মহিমা কেমন ঘিরে রেখেছে ওকে। সৈন্যরা হো হো করতে করতে উঠে এলো মিনার চূড়ায়। তাদের পেছন থেকে ঠেলে ঠুলে এলো আবি। ওকে ধরো, হাঁপাতে হাঁপাতে নির্দেশ দিল সে। কিন্তু সৈন্যরা রানীর জ্যোতিময় রূপ দেখে এগোনোর সাহস পেল না। আমাদের ভয় করছে, বলল তারা। ফারাওয়ের আত্মা দাঁড়িয়ে আছে রানীর সামনে। এবার কথা বলল নেতের তুয়া। আবি, একসময় তুমি মিশরের রাজপুত্র এবং মেম্বিসের বংশানুক্রমিক অধিপতি ছিলে, কিন্তু এখন তোমার হাত তোমার রাজার এবং রাজানুগত আরও অনেকের রক্তে রঞ্জিত। আমি মিশরের বৈধভাবে অভিষিক্ত রানী বলছি। শোনো দুর্বৃত্ত, আমি তোমাকে প্রথম এবং দ্বিতীয় মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। আমার দিকে আর এক পাও এগিয়েছ কি? আমি নিচে ওই যে দাঁড়িয়ে আমাদের দেখছো শত শত মানুষ, তাদের সামনে এই ভয়ানক জায়গা থেকে নীলের জলে ঝাঁপিয়ে পড়ব। মৃত ফারাওয়ের সঙ্গে যোগ দিয়ে অবিনশ্বর দেবতার কাছে তোমার দুষ্কর্মের কথা বলবো। আমার অভিশাপ শোনো, আজ থেকে এক সাপ তোমার জীবনী শক্তি কুরে করে খাবে, তোমার হৃদয়ে কামড় বসাবে দাঁত বের করে। ফারাও এবং তার যেসব সেবকদের তুমি হত্যা করেছ, তাদের আত্মা ঘুমের ভেতর তোমাকে তাড়া করে ফিরবে। শান্তির ঘুম তোমার জীবন থেকে হারিয়ে যাবে। সিংহাসনে বসেও তুমি রেহাই পাবে না। আমার আত্মা সেই সিংহাসন ঘিরে ভয়ঙ্কর এক অন্ধকার তৈরি করে রাখবে। তারপর ভয়ঙ্কর লজ্জাজনক মৃত্যু নেমে আসবে তোমার উপর। অপদেবতাদের খোরাক হবে তোমার আত্মা। তোমার মতো একই পরিণতি হবে তোমার পরিবার এবং তোমার সঙ্গে যারা সহযোগিতা করছে সবার। আমি নেতের তোয়া, দেবতাদের দেবতা, আমিনের কন্যা। আমিনের কণ্ঠস্বরে বললাম এ কথা। সৈন্যরা নিঃশব্দে একে একে নেমে যেতে লাগলো সিঁড়ি দিয়ে। শেষ পর্যন্ত মিনার চূড়ায় তুয়া, আশতি আর আবি ছাড়া আর কেউই রইল না। আবি তাকিয়ে আছে তুয়ার দিকে, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। গলার কাছে আটকে যাচ্ছে কথা। 3-3বার চেষ্টার পর গলা দিয়ে ঘর ঘরে আওয়াজ বেরোল আবির। ও মহামহিম রানী, অভিশাপ ফিরিয়ে নিন, আমি আপনাকে ছেড়ে দেব। আমি বুড়ো হয়েছি, গত রাতে আমার সব বৈধ ছেলে মারা গেছে। অভিশাপ ফিরিয়ে নিয়ে আমাকে আমার জায়গায় থাকতে দিন, আমি আপনাকে ছেড়ে দেব। না, জবাব দিল রানী। তার সম্ভব নয়, আমি চাইলেও না। এই অভিশাপ আমি উচ্চারণ করিনি, অন্য এক শক্তি আমার মুখ দিয়ে কথা বলেছে। শ্বেতের পুত্র, যত অপকর্ম তোমার পক্ষে সম্ভব করে যাও, অভিশাপ থাকবে তোমার উপর।
ভয় আর ক্রোধে কেঁপে উঠল আবির শরীর। তাই হোক তাহলে আমেনের তারা, আর কোনো ভয় নেই। আমার সাধ্যমতো খারাপের চেষ্টা করে যাব আমি। আমার প্রধান শত্রু ফারাও মরেছে, এবং তুমি তার মেয়ে। তোমার নিজের ইচ্ছায় আমার স্ত্রী হবে, নইলে এই মিনারেই তুমি না খেয়ে মরবে। আমি এখনই মরব না, সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাকে। এই সময়ে ইচ্ছে হলে আমাকে সাথে নিয়ে তুমি শাসন করতে পারো, অথবা আমাকে ছাড়া না খেয়ে সুখে মরতে পারো। আমিনের কন্যা, শুনে রাখো, এখনও আমার দিন আছে। আর তুমি শুনে রাখো শ্বেতের পুত্র, দিনের পরে আসবে দীর্ঘ সেই আতঙ্কিত রাত, যার কোনো শেষ নেই। এ কথার কোনো জবাব খুঁজে পেল না আবি। শুকনো মুখে নেমে গেল মিনার থেকে। আবি চলে যাবার পর নিচে তাকালো তুয়া। মন্দিরের সামনে বিশাল চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে ওর দিকে। ও কিছুক্ষণ তাকিয়ে রইল নীরবে। তারপর আশতিকে তুলে তার হাত ধরে নেমে এলো নিচের ছোট্ট ঘরে, যেখানে সে ঘুমায়। 6 দিন চলে গেছে। সেই ঘরেই আছে রানী নেতের তোয়া। এর মধ্যে এক বেলাও খাবার জোটেনি। ঘরে পানি যা ছিল তা দিয়ে এই কদিন চলেছে। এখন আর এক ফোঁটাও নেই। পানি ছাড়া এই কদিনে ওরা খেয়েছে মধু। সেই ভয়ঙ্কর সকালে মিনার চূড়া থেকে নেমে আসার সময় সেখানকার ছাদের নিচে একটা মৌচাক দেখতে পেয়েছিল আশতি। পরে তা ভেঙে নিয়ে এসেছিলেন তিনি। পানির সঙ্গে সঙ্গে সেই মধু শেষ। মধু খেয়ে বেঁচে থাকার কথা স্মরণ করে পরবর্তী জীবনে রানী নেতৃত্বা মৌমাছিকে তার রাজকীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন, এবং জীবনে আর কখনো সে এই পতঙ্গের পরিশ্রমের ফসল মুখে তুলেননি। চলো দাইমা, ছাদে যাই, বলল তুয়া। রায়ের অস্ত যাওয়া দেখি গিয়ে। হয়তো এই হবে শেষ দেখা। আমার মনে হচ্ছে রায়ের সঙ্গে সঙ্গে আমরাও চলে যাব পশ্চিম সিংহদ্বার দিয়ে। তুয়া আশতি দুজনই ক্ষুধা তৃষ্ণায় ভয়ানক দুর্বল হয়ে পড়েছেন। দুজন একে অপরকে ধরে উঠে এলেন ছাদে। ওই উঁচু থেকে ওরা দেখলেন আবির সৈন্যরা দুটি চক্র তৈরি করে ঘিরে রেখেছে মন্দিরটা। মন্দিরের যে পাশ নীল নদের গা ঘেঁষা, সেই দিকটায় পাহাড়ে রয়েছে বেশ কয়েকটা যুদ্ধজাহাজ। সৈন্যদের চক্রের ওপারে সেই চত্বরটায় এখনও সেদিনের মতো হাজার হাজার লোকের সমাগম। তারা জানে অভুক্ত রানী প্রথা অনুযায়ী সূর্যাস্তের সময় মিনার চূড়ায় উঠে আসবেন। এখনও তুয়ার গায়ে সেই চকচকে বর্ম। সূর্যাস্তের সময়কার আলো পড়ে সেদিন ভোরের মতো এখনও অদ্ভুত এক আভাময় রূপ নিয়ে জনতার চোখে ধরা পড়ল তুয়া। সাগরের গুঞ্জনের মতো একটা গুঞ্জন উঠল তাদের ভেতর। তারপরই সব চুপ। রানীর জন্যে অপার সহানুভূতির সত্ত্বেও আবির ভয়ে কেউ কিছু বলতে পারছে না। এই নীরবতার মধ্যেই প্রাচীন রাজাদের পিরামিডের পেছনে ডুবে গেল সূর্য। নেতৃত্বা তার অসাধারণ মাধুর্যময় কণ্ঠে গান ধরল। আমেন রায়ের সন্ধ্যা স্তুতি সঙ্গীত। নীরবে শুনতে লাগল জনতা। গানের শেষ রেশ মিলিয়ে যেতে আবারও গুঞ্জন উঠল তাদের ভেতর। ততক্ষণে সন্ধ্যার আধার নেমে এসেছে। দুই নারী হাত ধরাধরি করে নেমে এলো তাদের শোবার ঘরে। আমাদের সাহায্য করার সাহস নেই ওদের, বলল তুয়া। চলো দাইমা, আমরা ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে মরে যাব। না রানী, আসতে বললেন। যিনি অসহায়কে সাহায্য করেন আমরা তার দিকে তাকাবো। মনে নেই স্বর্গীয় রানী আহরা কি বলেছিলেন? মনে আছে দাইমা। যথেষ্ট অপেক্ষা করা হয়েছে রানী। আমার কানে কানে যে মন্ত্র তিনি দিয়েছিলেন তা একবারই মাত্র ব্যবহার করা যাবে, সেজন্যই অপেক্ষা করছি। এখন আমি নিশ্চিত তোমাকে রক্ষা করার জন্য তোমার ভেতরে যাকে দিয়ে দেওয়া হয়েছে, সময় হয়েছে তাকে ডাকবার। তাহলে ডাকো দাইমা, যদি তোমার ক্ষমতা থাকে। ক্লান্ত ভঙ্গিতে বলল তোয়া। আর নয়তো মরতে দাও। কিন্তু বলো তো, কাকে ডাকবে তুমি? আমিনকে, ফারাওয়ের আত্মাকে, না আমার মা আহরা আত্মাকে, নাকি কোনো অভিভাবক দেবতাকে? এদেরকে কাউকে না, কাকে ডাকতে হবে তা আমাকে বলে দেওয়া হয়েছে। তুমি ঘুমিয়ে যাও মা, অন্ধকারে অনেক কাজ করতে হবে আমাকে। ঘুম থেকে জেগে সব তুমি জানতে পারবে। হ্যাঁ, বলল তোয়া। ঘুম থেকে জেগে যদি কখনো জাগি, কে জানে ঘুমের মধ্যে তুমি আমাকে খুন করবে কি না। যদি করো ক্ষতি নেই, অনশনের এই যন্ত্রণা থেকে মুক্ত
হয়ে আমার স্বর্গীয় বাবা মায়ের সাথে যোগ দিতে পারবো। অপেক্ষা করব প্রিয়তমা রামেশের জন্যে। ছোটবেলায় যেমন গান গিয়ে আমাকে ঘুম পাড়াতে, এখন আবার তেমন করো না দাইমা। শুয়ে পড়ল তুয়া। সত্যি সত্যি আস্তি তার পাশে বসে তার হাত ধরে গান শুরু করলেন মৃদু সুরেলা কণ্ঠে। অল্পক্ষণেই চোখ বুজে এলো তুয়ার। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। আস্তে আস্তে গান শেষ করলেন আস্তি। তারপর উঠে প্রার্থনায় বসলেন। একের পর এক প্রার্থনা করে চললেন তিনি, যতক্ষণ না তার অন্তর পবিত্র হয়ে উঠল এবং তিনি মনে করলেন একবার উচ্চারণ করা সেই ভয়ানক মন্ত্র আহরা যা তার কানে কানে বলে গিয়েছিলেন। আস্তি মন্ত্র উচ্চারণ শুরু করতেই রাতের নৈশব্দ খান খান করে চারদিক থেকে ভেসে আসতে লাগলো বিভিন্ন কণ্ঠস্বর। মিনারের পাথরে পাথরে প্রতিধ্বনি হতে লাগলো তা। কেঁপে কেঁপে উঠতে লাগলো মিনার। নগরীর সব উঁচু দালানি কাঁপছে থরথর করে। ঠিক ওই সময় জ্যোতিষী কাকুর ঘরে কাকু আর মেরিত্রা তাকিয়েছিল ছাদে ঝোলানো স্ফটিক গোলকের দিকে। হঠাৎ করে ওটা ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। কুমার আবি নিজের ঘরে শুয়েছিল বিছানায়। আতঙ্কে ধর্মর করে উঠে বসল সে। আর শেখেত মন্দিরের মিনারে আস্তি লুটিয়ে পড়লেন তার আসনে। জ্ঞান হারিয়ে না ঘুমিয়ে পড়েছেন, বোঝার উপায় নেই। তারপর সব আবার শুনশান। জেগে উঠল নেতের তুয়া। মিনারের জানালা দিয়ে তখন ভোরের প্রথম আলো প্রবেশ করছে ঘরে। প্রথমেই তুয়ার চোখ গেল আস্তির দিকে। হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছেন তিনি। তারপরে তুয়া খেয়াল করল তার বিছানার পায়ের কাছে আভাময় এক অবয়ব। আকাশের তারা ও চাঁদের কাছ থেকে টেনে আনা অস্পষ্ট সাদা আলোর মতো সেই আভা। তুয়া দেখল মিশরের রাজকীয় পোশাক পরা, জুরমুকুট মাথায় তার প্রতিরূপ। স্বপ্ন দেখছে মনে করে অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল তুয়া। শত্রুর হাতে বন্দী অবস্থায় প্রায় 7 দিন অভুক্ত সে, তবুও ভালো লাগছে। মেরিত্রা আর কাকুর ষড়যন্ত্রে আজকের এই অবস্থা না হলে স্বপ্নের এই অবয়বের মতো থাকত ও। নিয়তির লেখনে সব বদলে গেছে। তবে ওই শোচনীয় ক্ষুধা, দশা, বন্দিত্ব সব সত্ত্বেও অহংকার আর আত্মমর্যাদাবোধ ওকে ছেড়ে যায়নি। পাশাপাশি এটাও বুঝতে পারছে তার শেষ কাছে আসছে। শুয়ে আছে ছায়ার মতো। সামনে ক্ষুধা তৃষ্ণার মৃত্যু অথবা ঘৃণ্য এক বিয়ে মেনে নেয়া। সে ফারাওয়ের কন্যা। মারা গেলে তাকে হয়তো রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। রাজাদের নামের তালিকায় ওই নামটাও হয়তো অন্তর্ভুক্ত হবে। আর রাজদ্রোহী নষ্ট স্বভাবের আবি চড়ে বসবে সিংহাসনে। দেবতারা তাকে যদি ছেড়ে না যেতেন তাহলে হয়তো পায়ের কাছেই ওই আলোকময় অবয়বটার মধ্যে থাকত ওর অবস্থা। ভাবনার এ পর্যায়ে অন্তরটা তেতো হয়ে উঠল তুয়ার। তাকে দেবতার কন্যা বলা হয়, অথচ এমন একটা মৃত্যু তাকে বরণ করতে হতে যাচ্ছে যা অতি সাধারণ মানুষেরও কাম্য নয়। তার মুকুট, সিংহাসন, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সবই কেড়ে নেওয়া হয়েছে। তার ভালোবাসা নিষ্ফল হতে চলেছে। মৃত্যুর ওপারে কি রামেশের সঙ্গে দেখা হবে? সেখানে কি তাদের বিয়ে হবে, সন্তান পাবে? পাতালপুরীর ফারাওকে ও 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টার জন্য যদি ও মুক্তি পেত, ওই সময়ের মধ্যেই সেনাবাহিনী নিয়ে এসে বিদ্রোহী মেম্বিস ঘুরিয়ে দিত, নগরের প্রাসাদগুলোয় আগুন জ্বালিয়ে দিত, অভিশপ্ত আবিকে নিক্ষেপ করত কুমিরের মুখে। ভাবতে ভাবতে বুকের ভেতরটা ওর উত্তাল হয়ে উঠল। তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা। পায়ের কাছে সেই আভাময়ের অপরূপ অবয়ব ওর নিজের অবয়ব এগিয়ে এসে ঝুঁকে পড়ল ওর উপর। তার সুন্দর লাল ঠোঁট দুটো নড়ে উঠল। তুয়ার কানে ভেসে এলো এরই অপরূপ কণ্ঠস্বর। কি চাও তুমি বলো রানী? যা চাইবে তাই হবে। ও ভোরের তারা, আমেনের রাজকীয় কন্যা, আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমি তোমার হুকুমের দাসী। বিছানায় উঠে বসে হেসে উঠল তুয়া। আমি চাই, বলো সে। ও স্বপ্ন, আমার সাথে কেন ঠাট্টা করছো? একটু ভাবতে দাও আমাকে, আমি কি চাই। ও স্বপ্ন, ভিক্ষুকের যা চাওয়ার এখন আমারও চাওয়া তাই, একটু পানি আর এক টুকরো রুটি। ওখানেই আছে। হাতে স্ফটিক রাজদণ্ড দিয়ে বিছানার পাশে টেবিলের দিকে ইশারা করল অবয়বটা। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে তাকালো তোয়া। সত্যি টেবিলের উপর রয়েছে রূপোর পানপাত্রে পানি আর সোনার থালায় চমৎকার রুটি। এই স্বপ্ন ভালোই লাগছে তোয়ার।
হাত বাড়িয়ে ও তুলে নিল অলৌকিক পানপাত্রটা, ঠুটে তুলে চুমুক দিল। তারপর সত্যি ওর জিহ্বা স্পর্শ পেল শীতল জলের। সবটুকু পানি খেয়ে নিল ও। তৃষ্ণা আর নেই। হাত বাড়িয়ে রুটি তুলে নিল এবার। গোগ্রাসে শেষ করল রুটির শেষ কণাটা পর্যন্ত। তারপরে মনে পড়ল আস্তির কথা। ও কি স্বার্থপর আমি, বলে উঠল সে। সব খেয়ে ফেলেছি, আমার দাইমার জন্য একটু রাখিনি। ভয় নেই, জবাব দিল স্বপ্ন। দেখো, দাইমার জন্যেও আছে। সত্যি তাই। রূপোর পানপাত্র আর সোনার থালা আবার ভরে গেছে পানি আর রুটিতে। স্বপ্ন এবার বলল, নিশ্চয়ই তোমার আরও চাওয়ার আছে ও ভোরের তারা। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক আমার পিতার হত্যাকারী আবির উপর প্রতিশোধ নিতে চাই, আবির উপর এবং আবির সব সহযোগীর উপর। কুর্নিশ করল আভাময় অবয়ব, অলঙ্কারে সাজানো হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমার হুকুমের দাসী, তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে না এমন প্রতিশোধ নেওয়া হবে যাতে যার কথা কেউ কোনোদিন শোনেনি। বিষের মতো ফুটায় ফুটায় প্রতিশোধ আবির শিরা উপশিরায় ছড়িয়ে পড়বে। প্রেমে ব্যর্থ হবার জ্বালা, সর্বক্ষণ ভয়ানক আতঙ্কে থাকার যন্ত্রণা, সিংহাসন পেয়েও হারানোর বেদনা ওকে কুরে করে খাবে। তারপর আবি এবং তার সব সহযোগীর জন্য থাকবে অশেষ যন্ত্রণাদায়ক অনন্ত নরকবাস। আরও একটা চাওয়া আছে না তোমার ও ভোরের তারা? হ্যাঁ, কিন্তু সেই চাওয়ার কথা আমি নিজেকে এমনি ঘুমের মধ্যে বলতে চাই না। তোমার সেই চাওয়াটাও পূর্ণ হবে ভোরের তারা। তোমার ভালোবাসা তুমি খুঁজে পাবে, যদিও এখন বহু দূরে আছে, কিন্তু সে ফিরে আসবে তোমার কাছে। দুজনে তোমরা অপার সম্মান আর গৌরবের সঙ্গে শাসন করবে উত্তর ও দক্ষিণ ভূখণ্ড। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৫ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।